তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 4 সেমিস্টার এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের CC4 পেপার থেকে মোস্ট ইম্পর্টেন্ট দুটি বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আশা করি এই দুটি প্রশ্নের মধ্যে থেকে একটি প্রশ্ন তোমরা নিশ্চিত পরীক্ষায় কমন পাবে। প্রথম প্রশ্ন হচ্ছে, ভৌগোলিক অভিযানের কারণ ও ফলাফল বিশ্লেষণ করো। কিভাবে প্রশ্নের উত্তর গুছিয়ে লিখবে দেখে নাও। পঞ্চদশ ও ষোড়শ শতকে ইউরোপের ইতিহাসে অন্যতম যুগান্তকারী ঘটনা হলো ভৌগোলিক অভিযান। তারপরে কি বলা হচ্ছে দেখো, তারপরে বলা হচ্ছে সামুদ্রিক অভিযানের মাধ্যমে ইউরোপীয়রা পৃথিবীর অজানা প্রান্তগুলিকে আবিষ্কার করতে সক্ষম হয়। এই যুগান্তকারী পরিবর্তন সম্পর্কে বিখ্যাত ঐতিহাসিক জে এইচ প্যারি তার গ্রন্থে বলেছেন, পঞ্চদশ ও ষোড়শ শতকের ভৌগোলিক অভিযান ছিল ইউরোপীয়দের দ্বারা সমগ্র বিশ্বের ওপর আধিপত্য বিস্তারের প্রথম সুপরিকল্পিত পদক্ষেপ। এই সামুদ্রিক অভিযানগুলি কেবল ইউরোপে নয়, সমগ্র মানব সভ্যতার গতি প্রকৃতি চিরতরে বদলে দিয়েছিল। এবার হচ্ছে ভৌগোলিক অভিযানের কারণ। প্রথম পয়েন্ট হচ্ছে কনস্টান্টিনোপলের পতন ও বাণিজ্যের সংকট। 1453 খ্রিস্টাব্দে অটোমান তুর্কিরা কনস্টান্টিনোপল দখল করলে ইউরোপ এবং প্রাচ্যের মধ্যেকার প্রাচীন স্থলপথটি অবরুদ্ধ হয়ে পড়ে। তুর্কিরা বাণিজ্যের ওপর অতিরিক্ত কর আরোপ করলে ইউরোপীয় বণিকদের পক্ষে এই পথে ব্যবসা করা অসম্ভব হয়ে দাঁড়ায়। তাই প্রাচ্যের মশলা, সিল্ক ও অন্যান্য লাভজনক সামগ্রী বিনা বাধায় পাওয়ার জন্য নতুন সমুদ্রপথ আবিষ্কার করা অপরিহার্য হয়ে পড়ে। এবার হচ্ছে নবজাগরণ বা রেনেসাঁসের প্রভাব। সেখানে কি বলা হচ্ছে, ইউরোপের নবজাগরণ মানুষের মনে প্রবল কৌতূহল ও অজানাকে জয় করার আদম্য আকাঙ্ক্ষা জাগিয়ে তোলে। বিজ্ঞান ও প্রযুক্তির যুগান্তকারী উন্নতি ভৌগোলিক অভিযানকে সহজ করে দেয়। নাবিকদের দিক নির্ণয়কারী যন্ত্র, কম্পাস, অক্ষাংশ নির্ণয়ের জন্য দেখো অ্যাস্ট্রোলেভ ও উন্নত মানচিত্র অঙ্কনবিদ্যা এবং দ্রুতগামী পালতোলা জাহাজ ক্যারাভেল আবিষ্কার সামুদ্রিক বিপদ অনেকাংশে কমিয়ে দেয়। তারপর হচ্ছে ধর্মীয় উদ্দীপনা। অর্থনৈতিক ও বৈজ্ঞানিক কারণের পাশাপাশি ধর্মীয় কারণেও যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। খ্রিস্টান মিশনারি ও ইউরোপীয় রাজন্যবর্গ এশিয়া, আফ্রিকা ও আমেরিকায় নব আবিষ্কৃত অঞ্চলগুলিতে খ্রিস্ট ধর্ম প্রচার করতে চেয়েছিল। ইসলাম ধর্মের প্রসারের বিরুদ্ধে নিজেদের ধর্মের প্রভাব বৃদ্ধি করা ইউরোপীয় শাসকদের অন্যতম প্রধান লক্ষ্য ছিল। তারপরে হচ্ছে কি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ও তীব্র প্রতিযোগিতা। পঞ্চদশ শতকে ইউরোপে শক্তিশালী জাতীয় রাষ্ট্র গড়ে ওঠে। স্পেন ও পর্তুগালের শাসকরা, যেমন পর্তুগালের রাজকুমার নেভিগেটর হেনরি এবং স্পেনের রানী ইসাবেলা, নাবিকদের প্রচুর অর্থ ও জাহাজ দিয়ে সাহায্য করেন। ইউরোপীয় রাষ্ট্রগুলির মধ্যে কে কত বেশি উপনিবেশ ও স্বর্ণরৌপ্য দখল করতে পারে তা নিয়ে তীব্র প্রতিযোগিতা শুরু হয়, যা এই অভিযানগুলিকে ভীষণভাবে ত্বরান্বিত করে। তারপর হচ্ছে ভৌগোলিক অভিযানের ফলাফল। বাণিজ্যিক বিপ্লব ও বাণিজ্য কেন্দ্র স্থানান্তর। ভৌগোলিক অভিযানের ফলে বিশ্ব বাণিজ্যের অভূতপূর্ব প্রসার ঘটে, যাকে ঐতিহাসিকভাবে বাণিজ্য বিপ্লব বলে। এরপরে কি বলা হচ্ছে দেখো, ভূমধ্যসাগরের পুরনো বন্দরগুলো গুরুত্ব হ্রাস পায় এবং আটলান্টিক মহাসাগরের তীরবর্তী দেশগুলোর বন্দরগুলি বিশ্ব বাণিজ্যে নতুন মূল কেন্দ্র হয়ে ওঠে। তারপরে হচ্ছে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের উদ্ভব। নতুন ভূখণ্ড আবিষ্কারের পরেই ইউরোপীয় শক্তিগুলো সেখানে নিজেদের আধিপত্য বিস্তারে ঝাঁপিয়ে পড়ে। আমেরিকা, আফ্রিকা, এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে স্পেন, পর্তুগাল, ফ্রান্স এবং ব্রিটেন তাদের উপনিবেশ স্থাপন করে। এর ফলে বিশ্বজুড়ে নির্দয় সাম্রাজ্যবাদ ও স্থানীয় মানুষের ওপরে অর্থনৈতিক শোষণের কালো অধ্যায় সূচনা হয়। তারপর হচ্ছে মূল্য বিপ্লব ও দাস ব্যবসার সূত্রপাত। নতুন বিশ্ব থেকে প্রচুর পরিমাণ সোনা, রূপা ইউরোপে আসতে শুরু করে। এর ফলে ইউরোপের বাজারে মুদ্রাস্ফীতি দেখা দেয়
এবং জিনিসপত্রের দাম বহুগুণ বেড়ে যায়, যা ইতিহাসে মূল্য বিপ্লব নামে পরিচিত। পাশাপাশি উপনিবেশের খনি ও বাগিচাগুলিতে অমানবিক পরিশ্রম করানোর জন্য আফ্রিকা থেকে লক্ষ লক্ষ মানুষকে জোরপূর্বক কৃতদাস হিসাবে নিয়ে যাওয়ার জঘন্য প্রথা শুরু হয়। তারপর হচ্ছে সাংস্কৃতিক আদান প্রদান ও কৃষিজ সম্পদের বিনিময়। ইউরোপ এবং নব আবিষ্কৃত দেশগুলিতে মধ্যে খাদ্যাভ্যাস এবং সংস্কৃতির ব্যাপক আদান প্রদান হয়। আমেরিকা থেকে আলু, তামাক, ভুট্টা, টমেটো প্রভৃতি নতুন ফসল ইউরোপ ও এশিয়ায় আসে এবং ইউরোপ থেকে ঘোড়া, গম, আখ ইত্যাদি আমেরিকায় পৌঁছায়। এর ফলে সমগ্র বিশ্ববাসী খাদ্যাভ্যাস ও কৃষিতে এক বিশাল পরিবর্তন আসে। তারপর হচ্ছে উপসংহারটা দেখে নাও, এটা আর আলোচনায় আসছি না। তারপর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ইউরোপের সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদের উত্তরণের বিতর্ক। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, কিভাবে উত্তর গুছিয়ে লিখবে দেখো। একটা বিষয় এখানে বলি তোমাদের, যে তোমাদের জন্য কিন্তু দুটো পেপারেরই স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস আমাদের রেডি আছে। তোমরা যদি কেউ পিডিএফ নোটস কিনতে চাও সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। দেখো এই প্রশ্নের উত্তরটা দেখে নাও। প্রথমে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা। ইউরোপের ইতিহাসে ত্রয়োদশ শতক থেকে ষোড়শ শতকের মধ্যবর্তী সময় সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থার অবক্ষয় এবং আধুনিক পুঁজিবাদী অর্থনীতির উত্থান এক যুগান্তকারী ঘটনা। একটি প্রথাগত কৃষিভিত্তিক সমাজ থেকে কিভাবে নগর ও বাণিজ্য ভিত্তিক আধুনিক ব্যবস্থায় ইউরোপ প্রবেশ করলো তা নিয়ে ঐতিহাসিক ও অর্থনীতিবিদদের মধ্যে এক দীর্ঘস্থায়ী ও জটিল তাত্ত্বিক বিতর্কের সৃষ্টি হয়, যা ইতিহাসের উত্তরণ বিতর্ক নামে সুবিখ্যাত। এই বিতর্ক প্রসঙ্গে বিখ্যাত মার্ক্সবাদী ঐতিহাসিক মরিস ডব বলেছেন, সামন্ততন্ত্রের পতন এবং পুঁজিবাদের উদ্ভব কেবল একটি নিছক অর্থনৈতিক পরিবর্তন ছিল না, এটি ছিল সমগ্র সমাজ ব্যবস্থা এবং উৎপাদন সম্পর্কের এক আমূল রূপান্তর। মূলত এই বিশাল আর্থসামাজিক পরিবর্তনের মূল চালিকা শক্তিগুলি সমাজে অভ্যন্তরীণ না বাহ্যিক তা নিয়েই এই ঐতিহাসিক বিতর্কের সূত্রপাত হয়। এবার হচ্ছে যে বিতর্ক, দেখো এই বিতর্কের প্রথম ও অন্যতম প্রধান মতবাদটি হল অভ্যন্তরীণ দ্বন্দ্বতত্ত্ব, যার প্রধান প্রবক্তা হলেন মরিস ডব এবং রডনি হিল্টন। ডব তার গবেষণায় দেখিয়েছেন যে সামন্ততন্ত্রের পতনের জন্য বহিরাগত কোনো শক্তির প্রভাবের চেয়ে সামন্ততান্ত্রিক কাঠামো অভ্যন্তরীণ স্ববিরোধী বেশি দায়ী ছিল। তার মতে সামন্ত প্রভুদের মাত্রাতিরিক্ত বিলাসিতা, যুদ্ধ বিগ্রহ এবং ক্রমবর্ধমান আর্থিক চাহিদার কারণে ভূমিদাস বা সার্ভদের ওপর শোষণের মাত্রা তীব্র হয়। এর ফলে কৃষকদের স্বাভাবিক উৎপাদন ক্ষমতা মারাত্মকভাবে ব্যাহত হয়। বেঁচে থাকার তাগিদে শোষিত কৃষকরা দলে দলে গ্রাম ছেড়ে শহরে পালাতে শুরু করে। শোষণের এই চরম পর্যায়ে চতুর্দশ শতক জুড়ে ইউরোপে ব্যাপক কৃষক বিদ্রোহ দেখা দেয়, যা সামন্ততন্ত্রের ভিতকে ভেতর থেকে নড়বড়ে করে দেয়। ঐতিহাসিক রডনি হিল্টন এই মতকে জোরালোভাবে সমর্থন করে বলেন, সামন্ত প্রভু এবং শোষিত কৃষকদের মধ্যেকার এই তীব্র শ্রেণী সংগ্রামই মূলত সামন্ততন্ত্রের পতন ঘটিয়ে পুঁজিবাদী উৎপাদন সম্পর্কের পথ প্রশস্ত করেছিল। তারপরে কি বলা হচ্ছে, মরিস ডবের এই ব্যাখ্যার তীব্র বিরোধিতা করে পল সুইজি। যে তথ্য উপস্থাপন করেন তা বিনিময় সম্পর্ক তত্ত্ব বা বাহ্যিক কারণের তত্ত্ব নামে পরিচিত। সুইজি দাবি করেন যে সামন্ততন্ত্র ছিল মূলত একটি স্থিতিশীল এবং ব্যবহার মূল্যভিত্তিক আত্মনির্ভরশীল উৎপাদন ব্যবস্থা, যা নিছক নিজের অভ্যন্তরীণ কারণে ভেঙে পড়তে পারে না। তার মতে একাদশ শতকের পর থেকে ইউরোপের দূরপাল্লা বাণিজ্যের অভাবনীয় প্রসার, ভূমধ্যসাগরীয় অঞ্চলে নতুন নতুন শহরের বিকাশ, সমুদ্রভিত্তিক অর্থনীতির পুনরুত্থানের ফলেই সামন্ততন্ত্রের পতন ঘটেছিল। বাণিজ্যের প্রসারের ফলে যখন শহরের বাজারে কৃষিপণ্যের ব্যাপক চাহিদা বৃদ্ধি পায়, তখন সামন্ত প্রভুরা প্রথাগত বেগার শ্রমের পরিবর্তে অর্থের বিনিময়ে স্বাধীন শ্রমিকের দ্বারা উৎপাদনের দিকে ঝুঁকে পড়েন। সুইজির এই যুক্তির মাধ্যমে সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদের উত্তরণের ক্ষেত্রে আন্তর্জাতিক বাণিজ্য ও বাজারের সম্প্রসারণ এক চূড়ান্ত নির্ণায়ক বাহ্যিক শক্তি হিসাবে স্বীকৃতি পায়।
পরবর্তীকালে ইমানুয়েল ওয়ালস্টাইন তার বিশ্ব ব্যবস্থা তত্ত্বে এই বাণিজ্যের ভূমিকাটিকেই আরও বিস্তারিতভাবে তুলে ধরেছেন। মার্ক্সবাদী ব্যাখ্যার বাইরেও এই উত্তরণের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাখ্যা হলো জনতাত্ত্বিক বা ডেমোগ্রাফিক তত্ত্ব, যার প্রবক্তা ছিলেন এম পোস্তা এবং ফার্নান্দ ব্রাদেলের মতো প্রখ্যাত ঐতিহাসিকরা। তাদের মতে ইউরোপের জনসংখ্যা বৃদ্ধি এবং হাসির সামন্তদের ভাগ্য নির্ধারণ করেছিল। দ্বাদশ ও ত্রয়োদশ শতকে জনসংখ্যা বিপুলভাবে বৃদ্ধির ফলে আবাদি জমির চাহিদা ও দাম বাড়ে এবং শ্রমিকের মজুরি কমে, যা সামন্ত প্রভুদের লাভবান করেছিল। কিন্তু চতুর্দশ শতকে কুখ্যাত প্লেগ বা ব্ল্যাক ডেথ মহামারীর ফলে ইউরোপের জনসংখ্যার অর্ধেকের নিচে নেমে আসে। এর ফলে সমাজে শ্রমিকের তীব্র সংকট দেখা দেয় এবং মজুরি বহুগুণ বৃদ্ধি পায়। জনসংখ্যা হ্রাসের এই আকস্মিক ধাক্কায় সামন্ত প্রভুদের আয় কমে যায় এবং প্রথাগত সামন্ততান্ত্রিক কাঠামো ভেঙে পড়ে। কৃষকরা অনেক বেশি মজুরির আশায় নিজেদের শর্তে কাজ করতে শুরু করে এবং পক্ষান্তরে পুঁজিবাদের বিকাশে সাহায্য করেছিল। পরবর্তীকালে ঐতিহাসিক রবার্ট ব্রেনার এই জনতাত্ত্বিক তথ্যের সমালোচনা করে কৃষিজ কাঠামো এবং শ্রেণী সংগ্রামের ওপরে পুনরায় জোর দিয়ে বিতর্কটিকে এক নতুন মাত্রায় উন্নীত করেন। এবার উপসংহার দিয়ে তোমাদের প্রশ্নের উত্তর শেষ করতে হবে। উপসংহারটা দেখে নাও। আবারও বলছি, ভালো নম্বর পেতে গেলে এইভাবে ভালো করে গুছিয়ে প্রশ্নের উত্তরগুলো তোমাদের লিখতে হবে।